তাতাই আর তার দিদি তুলি বেশিরভাগ সময়ে লুকোচুরি খেলা খেলত। তাতাইয়ের ছেলে বন্ধু থাকলেও তুলি তাকে মাঝে মাঝে নিজের সাথে রাখত। তাতাইয়ের মা কমলা ওকে পাড়ার অন্য ছেলেগুলোর সাথে সেরকম মিশতে দিত না, পাছে কোনো বদগুণ ওর ছেলের মধ্যে ঢুকে না যায়। তাতাইয়ের সাথে আরও বেশ কয়েকজন খেলতে আসত, তার মধ্যে আবার বেশিরভাগই মেয়ে, ওদের বয়স আবার তুলির মতোই হবে। এমনিতে 4-5 জন মেয়ে আসত খেলতে, কিন্তু ওদের মধ্যে 3 জনের নামই মনে আছে তাতাইয়ের। একজনের নাম আশা, একজনের নাম জলি আর একজনের নাম উমা। দলে 2 ছেলেও ছিল, সম্পর্কে ওরা একে অপরের খুড়তুতো বা মাস্তুতো ভাই হবে, ভালো নামটা মনে নেই। একজনকে ওরা বিনু আর অন্যটাকে সঞ্জু বলে ডাকত। অন্য সাধারণ দিনগুলোর মতনই ওরা সেদিন চোর পুলিশ খেলছিল, বেচারি আশাকে সেদিন চোর করা হয়েছিল। বাকিরা সবাই লুকোনোর জন্য দৌড়ে চলে গেল, তাতাইও ধরা পড়ে যাওয়ার ভয়ে একটা পেটির পিছনে লুকিয়ে পড়ল। ঠিক সেই সময়ে বিনু আর সঞ্জুও ওখানে চলে এলো লুকোনোর জন্য, আর তাদের সাথে তাতাইয়ের দিদিও। তাতাই ওই সময় পেটির পিছনে লুকিয়ে থাকার জন্য ওদের 3 জনের কেউ ওকে লক্ষ্য করল না। তাতাই আড়াল থেকে আর চোখ ওদের দুজনের উপরে নজর রাখে। ওর তখন মেজাজ চড়ে গেছে, কত কষ্ট করে একটা লুকোনোর জায়গা সে খুঁজে পেয়েছে, কিন্তু সেখানেও এত লোক চলে এলে তার খেলা তো পণ্ড হয়ে যাবে। তবুও কোনো আওয়াজ না করে সে ওদের 3 জনের উপরে নজর রাখতে থাকে। সঞ্জু ওর দিদির হাতটাকে ধরে রেখেছিল, তুলির পরনে একটা নীল রঙের ফ্রক রেখেছিল। তুলি যেন একেবারে ওদের দুজনের সাথে চিপকে ছিল। তুলি এবার ফিস ফিস করে আস্তে করে সঞ্জুকে বলে, যা না, দরজাটা একটু ঠেকিয়ে দিয়ে আয়, যাতে কেউ হঠাৎ করে চলে আসতে না পারে। সঞ্জু চলে গেল দরজাটাকে সামলাতে। সঞ্জু যখন দরজাটা ভেজিয়ে দিচ্ছে সেই সময় তাতাই দেখে ওর দিদি তুলি হঠাৎ করে বিনুর মেশিন বের করে আনছে। ঘরে এমনিতে আলো বেশ কিছুটা কমই, তবুও ঘুলঘুলি দিয়ে যতটা আলো আসছে সেই আলোতেই অবাক হয়ে তাতাই দেখে ওর দিদি আবার একটু ঝুঁকে গিয়ে নিজের মুখটা বিনুর কোমরের কাছে নিয়ে যাচ্ছে। চোখের সামনে যে ব্যাপারগুলো ঘটে চলেছে কিছুতেই সেগুলো তাতাইয়ের মাথায় ঢুকছে না। এটা আবার কি ধরনের খেলা খেলছে ওরা? বেচারা তাতাই, ও কি করে জানবে বড়রা কিরকমে খেলা খেলতে ভালোবাসে। দরজা ভেজিয়ে দিয়ে এসে সঞ্জু দিদির পিছনে এসে দাঁড়ায়। তাতাই বড়ই অবাক হয়ে যায়, কি ধরনের খেলা এটা? ওর দিদির শ্বাস নেওয়ার গতিও কেমন একটা বেড়ে চলেছে। মাথায় কিছু না ঢুকলেও কিছুতেই জিনিসগুলো থেকে চোখ ফিরিয়ে নিতে পারছে না তাতাই। সঞ্জু বেশি গভীরে যেতে চাইলে দিদি ওকে বারণ করে, ওই আজকে নয়, অন্য একদিন দেখা যাবে। দিদির কথা শুনে তাতাই বুঝতে পারে না তুলি কিসের বলছে। দিদির বারণ শুনে এবার সঞ্জু হিসিয়ে ওঠে, আরে মাম্মি প্লিজ, কেবল মাত্র একবার প্লিজ, তার থেকে বেশি না। কিন্তু তুলি কিছুতেই মানে না। সেই সময়েই বাইরে থেকে উমার গলার আওয়াজ পাওয়া যায়, ওই তোরা নিশ্চয় এখানে ঢুকে লুকিয়ে আছিস। ওরা 3 জনেই যেন চমকে ওঠে। দিদির কাণ্ডকারখানা দেখে এতক্ষণ তাতাইও বিভোর হয়েছিল, সেও চমকে যায়। জলদি জলদি তাতাইয়ের দিদি, বিনু আর সঞ্জু নিজেদের পোশাকগুলো ঠিক করে নেয় আর ওখান থেকে বেরিয়ে যায়। গরমকালের ঘটনা হবে, বিনুদের বাড়িটা পেল্লাই সাইজের, বেশ পুরনো ব্রিটিশ জমানার হবে, তাই গরমকালেও ওদের ঘরটা বেশ ঠান্ডা থাকত। তাতাই আর ওর দিদি তুলি গিয়ে ওদের ঘরের মধ্যে খেলছিল। না, আগের বারের মতো লুকোচুরি নয়, দুজনে এবার সাপ লুডো খেলছিল। তাতাই, আশা, উমা আর জলি একসাথে বসে বসে খেলছিলাম, সেই সাথে অন্য একটা বোর্ড নিয়ে বিনু, সঞ্জু, তাতাইয়ের দিদি তুলি আর বিনুর মা সুনিতা মিলে খেলছিল। বেশ খানিকক্ষণ ধরে সবাই একসাথেই খেলছিল, কিন্তু তারপরেই সুনিতা কাকিমা বলল, অনেক ক্লান্ত হয়ে গেছি রে, এবার তোরা মিলে খেল, আমি আমার ঘরে শুতে যাচ্ছি। কাকিমা চলে যেতেই বিনু দিদিকে বলল, চল না, আমরাও গিয়ে আমার ঘরে গিয়ে খেলি, এখানের থেকে ওখানে বেশি ঠান্ডা আছে। বিনুর কথা শুনে আমরাও বিনুকে বললাম, বিনু দাদা, চলো না, আমাদেরকেও তোমার ঘরে নিয়ে চলো না, ওখানে বসে সবাই একসাথে মিলে খেলব। না রে, আমার ঘরটা খুব একটা বড় নয় রে, ওখানে সবার জায়গা হবে না। তোরা তাহলে বাবার বৈঠক ঘরটাতে গিয়ে বসে বসে খেল, ওটা বেশ বড় আর ঠান্ডাও। তাতাইয়ের কেন যেন এই লুডো খেলাতে কিছুতেই মন টিকছিল না। তাতাই এবার বাচ্চার মতো ওর দিদির সাথে যাওয়ার জন্য বায়না করতে লাগল। কিচ্ছুতেই ওর দিদিকে এবার একলা ছাড়বে না সে। সঞ্জু এবার তাতাইয়ের হাত ধরে টেনে একলাতে নিয়ে যায়, তাতাইয়ের হাতে একটা লজেন্স ধরিয়ে দিয়ে বলে, সোনা ছেলে, তুই লক্ষ্মী ভাইটি আমার, যা এবার আশা আর উমা দিদিদের সাথে খেল। লজেন্সের লোভে চুপ করে গেলেও লুডো খেলাতে ফের মন দিতে পারছিল না তাতাই, খালি মনে হচ্ছিল দিদিরা আবার লুকিয়ে লুকিয়ে আগের বারের মতো কোনো একটা খেলা খেলবে। তাতাই নিজের দিদির দিকে বেশ ভালো করে তাকালো, তুলি এখন একটা মাক্সি পরে আছে। উদাস মনে তাতাই দেখে ওর দিদি সঞ্জু আর বিনুর সাথে অন্য একটা ঘরে চলে যাচ্ছে।
তাতাই দেখে ওদের চলে যাওয়ার পরে আশা আর উমা কেমন একটা মুখ গোমড়া করে বসে আছে। উমা একটু ঝুঁকে গিয়ে আশার কানে কানে ফিসফিসিয়ে কিছু একটা বলতে থাকে। যাই হোক, ওদের তিনজনের চলে যাওয়ার পরে বেশ খানিকক্ষণ কেটে যায়। বিনুর ঘরের ভারী পর্দার আড়াল থেকে কিছুই দেখা যায় না, তবু তাতাইয়ের মনটা ভারী উসকুস করতে থাকে, একটা খচকচানি যেন লেগেই আছে। তাতাই মনে মনে একবার ভাবে বিনুর ঘরের পর্দাটা একবার সরিয়ে দেখলে কেমন হয়, দেখি তো ওরা সত্যি সত্যি লুডো খেলছে কিনা। যেমন ভাবা সেমন কাজ। তাতাই একবার উঠে গিয়ে পর্দাটাকে সরিয়ে দিয়ে ভিতরে উকি মেরে দেখে মেঝেতে লুডোর বোর্ডটা ঠিকঠাকই পাতা আছে। ভাইকে ঘরের ভিতরে উকি মারতে দেখে ওর দিদি ওকে জিজ্ঞাসা করে, কি রে, কি হলো তোর? কিছু না তো। খেলতে ভালো না লাগলে বাড়ি চলে যা, আর ঘুমোগে ভোস ভোস করে। তাতাই আর কিছু না বলে ফিরে আসে, ফের আবার বৈঠকখানাতে এসে উমাদির সাথে বসে পড়ে। এবার সে খেলাতে মন দেওয়ার চেষ্টা করে। মিনিট 15 পরে আশা এবার জল খেতে উঠে যায়। অগত্যা খেলা যায় মাঝপথে থেমে। একটু হেলে গিয়ে তাতাই দেখে সঞ্জু মনে হয় ওদের ঘরের দরজাটাকে বন্ধ করে দিয়েছে। তাতাই উমাকে জিজ্ঞাসা করে, আচ্ছা, দিদিরা কি নিজেদের ঘরের দরজাটা বন্ধ করে দিয়েছে? উমা এবার রাগত স্বরে তাতাইকে বলে, তুই নিজের খেলা খেল না, কে কি করছে তোর তাতে কি? খালি এডে পাকামো, সাপ লুডো খেলতে হলে দরজা বন্ধ করার কি দরকার বুঝি না। আমি কি ওদের জ্বালাতে যাচ্ছি? উমা এবার একটা মুচকি হেসে তাতাই এর গালটাকে ধরে বলে, আরে ভাইটি আমার, তোর দিদি অন্য খেলা খেলছে, তুই কেন বুঝবি? তুই তো ছোট আছিস। তাতাই খানিকক্ষণ চুপ থেকে ফের জিজ্ঞেস করে, কি খেলা? বলো না আমাকে, প্লিজ। উমা মিচকি হেসে বলে, বলবো রে, সব বুঝিয়ে বলবো, তুই আর জলি মিলে খেলতে থাক। আমি একটু দেখেই আসি তো ওরা কি খেলছে। এই বলে উমাও সেখান থেকে উঠে গেল। এবার ঘরে না আছে আশা দিদি, না আছে উমা দিদি, জলি তো একটা খুকি, ওর সাথে খেলা জমে না। তাতাই এবার জলিকে বলে, শোন, এবার আমার আর খেলা ভালো লাগছে না, এবার উঠি আমি। এই বলে সে ঘর থেকে বেরিয়ে গেল। তাতাই বিনুর ঘরের সামনে গিয়ে একটা আওয়াজ দেয়, দিদিভাই। ভিতর থেকে কেউ কিন্তু কোনো জবাব দিল না। আবার তাতাই ডাক দেয়, দিদিভাই। এবার বন্ধ দরজার ভেতর থেকে তুলি বলে, কি হয়েছে? কিন্তু দিদির গলাটা কেমন একটা হাঁফানি ধরা চাপা চাপা মনে হচ্ছে কেন? কেমন যেন শ্বাস টেনে টেনে কথা বলছে তার দিদি। ফের সেই দিনের কথাগুলো মনে পড়ে যায়। তবুও দিদিকে তাতাই বলে, আমি বাড়ি চলে যাচ্ছি। ভেতর থেকে আওয়াজ আসে তো জানা, কিন্তু এবার ঘরের ভিতরে উকি মেরে দেখার ইচ্ছেটা প্রবল হয়ে উঠছে। তাতাই চারপাশে নজর দিয়ে দেখতে থাকে ভিতরে কি করে উকি মারা যায়। ঘরের জানলাগুলোও বন্ধ করে রাখা। তাতাই এবার নিরাশ হয়ে পড়ে। তাতাই জানলার নিকটে গিয়ে কান রাখে। খুব আস্তে হলেও ভিতরের থেকে ওর দিদির ফোপানোর আওয়াজ শোনা যায়। তাতাই এর বুকের ভেতরটা ধকধক করে ওঠে, কিছুতেই পেরে ওঠে না। জানলার পাল্লাতে আস্তে করে চাপ দেয়। এই তো জানালাটা কেবল মাত্র ভেজানো আছে, ভিতর থেকে লাগাতে ভুলে গেছে ওরা। খুব সন্তর্পণে ধীরে ধীরে জানলাতে চাপ দেয়, অল্প একটু ফাঁকা করে, যাতে শুধু ভিতরে উকিটুকু মারা যায়। জানালার ফাঁকে চোখ রেখে ভেতরের দৃশ্য দেখে তাতাই থ বনে যায়। বেচারা তাতাই এতটাই সিধেসাধা ছিল, ওর মাথায় ব্যাপারগুলো কিছুতেই ঢুকছিল না যে ভিতরে হচ্ছেটা কি। সাপলুডো খেলার দিনের কয়েকদিন পরের ঘটনা। তাতাইরা যে জায়গাতে থাকত সেখানের বাসগুলোতে খুব ভিড় হতো। তাতাই আর তাতাইয়ের দিদি তুলি কোনো একটা কাজের জন্য বাসে করে একটা জায়গায় যাচ্ছে। কি কাজ মন নেই, তবে জায়গাটা খুব একটা দূরে না, মোটামুটি 1 ঘন্টা লাগে যেতে। তাতাইয়ের বাবা ওদেরকে বাস স্টপে ছেড়ে দিয়ে আসে, বাকি রাস্তাটা ওদেরকে একলাই যেতে হবে। ঘটনাটা ঘটে ফেরার সময়। ওখানের কাজ সেরে ফিরতে ফিরতে অনেক দেরি হয়ে গেছিল। আলো ফুরিয়ে বিকেল গড়িয়ে সন্ধে নামবে এরকম সময়। আগেই উল্লেখ করা হয়েছে ওদিকের বাসে বেশ ভিড় হয়। অনেক কষ্টে তাতাই আর ওর দিদি বাসে ওঠে, কিন্তু সিটে বসার কোনো জায়গা তারা পায় না। একজন দয়ালু লোক নিজের থেকে তাতাইকে নিজের কোলে বসিয়ে নেয়। কিন্তু তাতাইয়ের দিদি দাঁড়িয়ে আছে, সে বেচারি বসার কোনো জায়গা পাচ্ছে না। একে তো ভীষণ গরম, তার উপরে এত ভিড়। তাতাইয়ের মনে হচ্ছিল যত তাড়াতাড়ি বাড়ি পৌঁছতে পারি ততই বাঁচোয়া। তাতাই যেখানে বসেছিল তার সামনের সিটের পাশে ওর দিদি দাঁড়িয়েছিল। এতক্ষণ তাতাইয়ের নজর ওর দিদির দিকে ছিল না, কিন্তু হঠাৎই সে দেখে একটা বয়স্ক লোক দিদির পাশে দাঁড়িয়ে আছে। লোকটার পরনে ধুতি পাঞ্জাবি। লোকটার হাবভাব দেখে মনে হচ্ছে এদিকে কোনো গ্রামের বাসিন্দা হবে হয়তো। লোকটাকে দেখে তাতাইয়ের খুব একটা ভালো লাগল না। আপাত দৃষ্টিতে ভদ্রভাবে দাঁড়িয়ে থাকলেও তার কেবলই মনে হচ্ছিল লোকটা ওর দিদির সাথে খুব বেশিই সেটে আছে। কিন্তু বাসে যা ভিড়, লোকটাকে মুখ ফুটে কিছু বলাও যাচ্ছে না।
তাতাই এর মনে খচকচানি এত সহজে যাওয়ার কথা নয়, সে তখন থেকে এক নজরে লোকটার নড়নচড়ন দেখে যাচ্ছে, আর মনে মনে সদ্য সদ্য শেখা গালাগালিগুলো মনের সুখে প্রযোগ করে যাচ্ছে লোকটার উপরে। কিছুক্ষণ পরে ওর মনে হলো লোকটা নিজের হাতটাকে দিদির দিকে নিয়ে যাচ্ছে, নিজের চোখটাকে ভালো করে কচলে নিয়ে আবার দেখল কই ভুল দেখছে না তো সে। এর মধ্যেই আরেকটা বাস স্টপ চলে এলো, বাসে আরও পাবলিক ঢুকে পড়েছে, ভিড়ও গেল বেড়ে। তাতাইয়ের দিদি পেছোতে পেছোতে এবার তাতাইয়ের সিটের পাশে এসে দাঁড়িয়েছে। তাতাই অবাক চোখে দেখল ওই ধুতি পরা লোকটার হাত এবার সত্যি সত্যি দিদির উপর। মহাখচ্চর টাইপের লোকটা তো ভিড় বাসের সুযোগ নিচ্ছে। এরপর বাসটা আবার চলতে শুরু করল, ততক্ষণে লোকটা ফের বাড়াবাড়ি করতে শুরু করেছে। লোকটার এমন কাজ দেখে তাতাই হতবাক। এর মধ্যে সন্ধে অনেকটাই নেমে এসেছে, আধার অনেকটাই বেড়ে গেছে। বাসের ভেতরের লাইটও জ্বালানো হয়নি। ওই নোচ্চার লোকটা আরও বেশি করে যেন মজা লুটতে থাকে, অন্ধকারে ভালো করে ঠাহরও করা যাচ্ছে। কিন্তু তুলির তাতে কোনো হেলদোল নেই। তাতাই দেখল ওর দিদির চোখ কেমন একটা আধবোজা হয়ে এসেছে। তাতাই দেখল আগের দিনের মতো ওর দিদি ঝাঁকুনি দিতে শুরু করেছে, এবার বেশ খানিকটা জোরে জোরেই। তাতাই ভেবে উঠতে পারছিল না এই রকম দিদি করছে কেন। তবু ও মন দিয়ে বুড়োটার কাণ্ড কারখানা দেখতে থাকে। একটু পর সময়ে তাতাইদের স্টপেজ চলে এলো। দিদির হাত ধরে টান মেরে তাতাই বলল, চল দিদি, নামতে হবে, আমাদের বাড়ি চলে এলো। তাতাইয়ের দিদি যেন কোনো একটা ঘুমের রাজ্য থেকে জেগে উঠল, চোখে মুখে কেমন একটা ক্লান্তির ছায়া, আধবোজা চোখ মেলে চেয়ে বলল, হ্যাঁ চল, নামতে হবে। এই বলে বাস থেকে নামবার সময় দিদি পেছন ফিরে ওই বুড়ো লোকটার দিকে একবার তাকালো। তাতাই দেখে লোকটা তখনও ওর দিদির দিকে তাকিয়ে আছে। বাসের ভিতরের কাণ্ড কারখানা দেখে তাতাইয়ের যে একটু বেগ পেয়ে গেছে, সে ছুটল ঝোপের দিকে। এবার তাতাইয়ের মায়ের বৃত্তান্তটা একটু বলা দরকার। তাতাইয়ের মায়ের নাম কমলা, একেবারে গ্রাম্য মহিলা, পড়াশোনা বিশেষ নেই কিন্তু পুরোপুরি টিপছাপ নয়, নিজের নামটা সই করতে পারে। বনগা লাইনের একটা ছোট গ্রামে থেকে মানুষ। তাতাইয়ের স্মৃতিশক্তি দুর্বল, তাই ওর মায়ের নিখুঁত চেহারা বর্ণনা দেওয়াটা আমার পক্ষে একটু মুশকিল হবে। যখনকার কথা বলা হচ্ছে সেই সময় ওর মায়ের কত বয়স ছিল সে সম্পর্কেও আমার ধারণাটা একটু কমই বলা চলে। আপনারা তো সবাই জানেনই গ্রামের ওদিকে তলার পোশাক নিয়ে লোকে খুব একটা ভাবে না, তাতাইয়ের মাও সেরকম তলার পোশাক পরত না। গ্রামের অন্যান্য মহিলাদের সাথে কমলা মানে তাতাইয়ের মা পাশেই কিছু দূরের একটা পুকুরে স্নান করতে যেত। তাতাই সেদিন হোস্টেল থেকে ফিরেছে, তারও গরমের ছুটি পড়ে গেছে। তাতাইয়ের সেদিনকার কথা বেশ স্পষ্ট মনে আছে। দুপুরবেলার সময় ওর মা ওকে এসে বলল, চল আজকে তোকে পুকুরে নিয়ে যাই স্নান করাতে। না, তোমার সাথে আমি স্নান করতে যাব না। আরে চল না, হোস্টেলে তো ভালো করে স্নানই করিস না, আজকে তোর পিঠে ভালো করে সাবান মাখিয়ে দেব। তাতাই এর কোনো বারণ না শুনে কমলা ওকে নিয়ে স্নানঘাটের দিকে রওনা দিল। ঘাটের উপরের একটা সিঁড়িতে বসেই তাতাই দেখল মা ওর সামনেই আস্তে আস্তে সব নামিয়ে ফেলেছে। সেই অবস্থায় কমলাও কাপড় কাচতে শুরু করল। তাতাইকে কিছু করতে না দেখে কমলা ওকে বলল, নে তুই নিজে নিজে স্নান করতে শুরু কর, আমার কাঁচা হয়ে গেলে আমি তোকে আমার হাতে করে সাবান মাখিয়ে দেব। তাতাই তখন ঘাটেই গায়ে জল দিতে শুরু করল, এদিক ওদিকে তাকাতে তাকাতে কয়েকটা হাঁসের দিকে নজর দিচ্ছে। তারপর তাতাই ওর মায়ের দিকে চোখ ফেরাল, কমলা তখনও কাপড় কাচ্ছে। মায়ের পিছন দিকে নজর দিয়ে দেখল তাতাই। তাতাই এর মন হল, আরে এটা ওর বোনের চেয়ে বেশ বড়। সাপ লুডু সম্পর্কে সেরকম কোনো ধারণাই নেই তাতাই এর। তবুও কেন না যেন মায়ের দিকেই নজর চলে যাচ্ছিল তাতাইয়ের। পেছন দেখতে তাতাই পুরো মশগুল। তখন কমলা পেছন ফিরে ওকে বলল, নে এবার জলে নাম, তোকে স্নান করতে হবে না কি? তাতাই জলে নেমে গেলেও তখনও ওর ইচ্ছে করছিল দুচোখ ভরে দেখতে। তবুও তাতাই এর মন হল, যদি সে তাড়াতাড়ি স্নান সেরে নেই তাহলে হয়তো সে আরও দেখার সুযোগ পাবে। এই ভেবে সে যখন জল থেকে বেরিয়ে আসছে, ও দেখল ওর মা নিজের গায়ে সাবান দিচ্ছে। কমলা ওর দিকে তাকজে বলল, বাবু এদিকে আয় তো, আমার পিঠে একটু সাবান লাগিয়ে দিবি। তাতাই মায়ের কাছে গিয়ে দেখে মায়ের চোখে সাবান লেগে আছে, তার জন্য বেচারি কিছু দেখতে পাচ্ছে না। তাতাই গিয়ে মার পিঠে সাবান লাগাতে যাবে, এরকম সময়ে ওর হাত থেকে গেল সাবানটা পিছলে, আর পট করে সেটা জলে পড়ে গেল। মা ওকে জিজ্ঞেস করল, কিরে করলিটা কি? কই আমার পিঠে সাবান দিলি না, সাবানটা কোথায় করলি? তাতাই গেল ভয় পেয়ে, মাকে বলল, মা ওটা হাত থেকে পিছলে জলে পড়ে গেছে, দাঁড়াও আমি খুঁজে দিচ্ছি। তুই না কোনো কম্মের না, ছাড় ওটা আর খুঁজে পাবি না। তাতাই তবুও জলে হাত ডুবিয়ে সাবানটা খুঁজতে লাগল, আর পেয়েও গেল। আর মাথা উঠিয়ে যেই উপরের দিকে তাকিয়ে মাকে দেখে হতবম্ব হয়ে গেল। তখনই ওর মা ওকে জিজ্ঞেস করল, কি রে খুঁজে পেলি ওটা? হা পেলাম।
তাতাইকে এবার অন্য দিকে তাকাতে হলো, ইচ্ছে তো করছিল আরও দেখতে কিন্তু উপায় নেই। দেখতে দিদির থেকেও সুন্দর, যদিও দিদিরটা এত কাছ থেকে সে দেখেনি। যাই হোক, হাতে সাবানটা নিয়ে মায়ের পিঠে মাখাতে যাবে, ওর মা বলল, থাক, তোকে আর মাখাতে হবে না। এই বলে মা এবার জলে ঝাঁপ দিল, আর তখনই একটা কাণ্ড ঘটল যেটার জন্য তাতাই যেন যুগ যুগ ধরে অপেক্ষা করেছিল। ঝাঁপ দেওয়ার সময় তাতাই দেখে ফেলল ডাবগুলো। তাতাইয়ের খুব ইচ্ছে হয় হাতে ধরে খেতে। তাতাইয়ের চোখের সামনে থেকে সুন্দর দৃশ্যটা যেন কেউ সরিয়ে নিল। তাতাই বুঝতে পারছে না, যেন কেমন একটা বেগ আসছে। সে দেখে জলের তলা থেকে ওর মা আবার মাথা তুলছে। ডুব থেকে কমলা উঠলে তাতাই দেখে এখনও দেখা যাচ্ছে। ছেলের সামনে কিন্তু কোনো আক্ষেপ নেই। তাতাই যে কোনোমতেই আর যেন থাকতে পারছে না। ওকে যেন একটু স্বস্তি দিয়ে ওর মা কমলা জলের তলায় চলে গেল। এরপর বেশ কয়েকটা ডুবি মারার পর ছেলেকে বলল, চল, গামছা সাবানটা হাতে নে, বাড়ি যেতে হবে। রাত হয়ে গেছে, খাবার সময়ও হয়ে এসেছে। তাতাইয়ের মা ওকে খাবার দেওয়ার জন্য রান্নাঘরে ডাকল, বাবু, চলে আয়, খেতে দিয়ে দিচ্ছি, আসবার সময় তোর দিদিকেও ডেকে নিয়ে আয়। মা ওকে আর তুলিকে ডেকে খেতে দিয়ে দেয়। খাওয়া হয়ে যাওয়ার পর দিদি ওর ঘরে গিয়ে শুয়ে পড়ে। তাতাইও উঠে মুখ ধুচ্ছে। এই সময় কমলার আওয়াজ এলো, বাবু, তুইও নিজের ঘরে যা আর নিজের পড়াশোনা কর। তুমি খেয়ে নেবে না? না না, আমি ঘরের কাজগুলো সেরে একটু বাচ্চাঘর যাব। তুই ঘরে গিয়ে পড়তে বস। কমলা নিজের কাজে ব্যস্ত হয়ে গেল, আর তাতাই নিজের ঘরে বসে পড়তে শুরু করল। ওর খাট থেকে এমনিতে রান্নাঘরের দরজাটা পুরোটা দেখা যায়, কিন্তু পড়াতে কিছুতেই মন বসছে না। সকালে চান করতে গিয়ে মায়ের সম্পদ দেখার দৃশ্যটা বারবার ওর চোখের সামনে ভেসে আসে। তাতাইয়ের ভেতর আস্তে আস্তে জেগে উঠেছে। কি মনে হলো তাতাইয়ের, নিজের থেকেই হাতটাকে নিয়ে নামিয়ে দিল। কিছুক্ষণ পর তাতাই দেখল, কমলা ওদের ঘরের পিছনের দিকের দরজাটা খুলছে। এখনকার দিনের মতন আধুনিক বাচ্চাঘর তো ছিল না, বাড়ি থেকে কিছুটা আলাদা করে চানঘর আর বাচ্চাঘর বানানো হয়েছে। কমলা চেঁচিয়ে ওকে আর তুলিকে বললে, আমি একটু বাচ্চাঘর থেকে আসি, তোরা শুয়ে পড়, সকালে তাড়াতাড়ি উঠতে হবে। দিদি ওর ঘরের ভিতর থেকে জবাব দিল, হ্যাঁ মা, ঘুমিয়ে পড়ছি আমি। তাতাই এরও হঠাৎ করে শুশু পেয়ে গেছে, এবার কি করবে? সে ওই পিছন দিকের দরজাটাতে গেল। ওর দরজা দিয়েই বাচ্চাঘরের দিকে যাওয়া যায়, কিন্তু মা, দরজা তো বন্ধ, কি করা যায়? তাতাই মনে মনে ভাবতে শুরু করল। তাতাই ফের জোর লাগাতে শুরু করল, কিন্তু তখন দরজার ওপার থেকে কারোর ফিসফিসানি শোনা যাচ্ছে, ওর মায়ের গলা, রাজু, রোজ রাতে আমাকে ডেকে পাঠাস কেন? জানিস না ঘরের কত কাজ সেরে তবেই না আসতে পারি, বল, কি বলবার আছে বল। আরে মা, কি তাহলে রাজু কাকার সাথে কথা বলছে? ওদের ঘরের পেছনের দিকে রাজু কাকার দোকান আছে। রাজু কাকা দর্জির কাজ করে, ওর ঘরটা দোকানের সাথেই লাগোয়া। এবার অন্য একজনের গলার শব্দ পেলে তাতাই, হ্যাঁ, এই তো, এটা তো রাজু কাকারই গলা। আবার কি বলতে তোমাকে ডেকে পাঠাব? শুধু একটু সুযোগ চাই। আর কি করব? তো হা করে ক্যাবলার মতো দাঁড়িয়ে আছো কেন? তাড়াতাড়ি নাও, কেউ এসে গেলে। তাতাই মায়ের গলা উত্তর শুনতে ভুল হয় না। রাজু কাকা কি করতে চাই? কিছুতেই মাথায় ঢোকে না তাতাইয়ের। সে অস্থির হয়ে গেল। রাজু কাকা ফের জিজ্ঞেস করল, তাতাই শুয়ে পড়েছে? হ্যাঁ, ওকে শুইয়ে দিয়ে এসেছি। কেন? না, এমনি জিজ্ঞেস করছি, ওর সাথে অনেক দিন কথা বলা হয়নি, ওকে নিয়ে একদিন আমার দোকানে এসো তো। সে আসবক্ষণ, তুই এখন জলদি জলদি কাজ করো তো, খুব চুলকানি হচ্ছে, দেখ না। ছাড়, সব জেনেও যত রাজ্যের ন্যাকামো। না বল না, তোর মুখ থেকে শুনতে আরও বেশি মজা। সোনামণি আমার, রাতের মল্লিকা আমার। কমলার গলা এবার যেন চড়ে যায়। ঠিক আছে, জলদি কাজ চালা। এরপর বেশ কয়েক মিনিট কোনো আওয়াজ পেল না তাতাই, কিন্তু তারপরেই যেন এমন জোরে জোরে আওয়াজ পেল। তাতাইয়ের কানে ক্রমাগত একটা আওয়াজ আসতে থাকে। এই আওয়াজটা দিদির সাথেও হচ্ছিল সেদিন। ওর মায়ের সাথে রাজু কাকাও বড়দের ওই খেলাটা খেলছে। শুধু ওপার থেকে শব্দ পেয়ে তাতাইয়ের মন ভরে না, চোখে না দেখলে আর কি মজাটাই রইল। দরজাটাতে ভালো করে চোখ ফেরাতে লাগল তাতাই, যদি কোনো ফুটো চোখে পড়ে যায়। ফুটো পাওয়া গেল, কিন্তু খুবই ছোট, ওটা দিয়ে চোখ রাখল তাতাই। ওপার থেকে শুধু রাজু কাকার মুখটা দেখা যাচ্ছে। রাজু কাকা সেদিনের বিনুরি মতন চোখ বন্ধ করে আছে, ওর মাথাটাও খুব জোরে জোরে দুলছে। সেদিনে সঞ্জু আর বিনু মিলে ওর দিদির সাথে যে খেলা খেলেছিল ওটাই আবার ওর সামনে চলছে, এবার ওর মা আর রাজু কাকা মিলে।